পৃথাকে এই কঠিন শীতের রাতে ওর বাবা পুকুরে চোবাচ্ছে আর তুলছে। মেয়েটা পুরোপুরি ঠান্ডায় জমে গেছে। কোনো চিৎকার দেওয়ার সুযোগ পর্যন্ত পায়নি মেয়েটা। বন্ধ রুমের ভেতর পৃথার মা পারুল বেগম চিৎকার দিয়ে আশেপাশের সবাইকে ডেকে বলছে, কে কোথায় আছো? আমার মেয়েটাকে ও মেরে ফেললো। বাসার মানুষেরা কি সবাই মরে গেছে? আমার চিৎকার কি কারো কানে পৌঁছায় না? আল্লাহ, আর সহ্য হয় না। হয় আমাকে নিয়ে নাও, না হলে এসবের সমাধান করে দাও। পৃথার বড় বাবা রুমের দরজা খুলে দৌড়ে বেরিয়ে এসে ছোট ভাই হাসানকে ধরে ফেলে। আশেপাশের বাসা থেকে অনেকে এসে পৃথাকে পানি থেকে তুলে পুকুর পাড়ে আনে। মদ্যপ হাসানকে পানি থেকে তুলে তার বড় ভাই জাফর নাজিম গালের সপাটে এক চর বসিয়ে দেয়। তারপর প্রায় চিৎকার করে বলে ওঠে, পাগল হয়েছিস? নিজের মেয়েকে নিজেই মারতে চাস? হাসান একটা থাপ্পড় খেয়ে প্রায় চলে পড়ল। বড় ভাই ওই অবস্থায় ছোট ভাইকে টেনে তুলে বাসার ভেতরে নিয়ে এলো। ক্লাস 6 পড়ুয়া মেয়ে পৃথা ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। ঘরের দরজায় ছিটকি তুলে তো খুলে দিতেই 6 মাসের বাচ্চা পেটে নিয়ে পারুল দৌড়ে এলো কাঁদতে কাঁদতে। তারও কপালের কিছু অংশে কেটে গিয়ে সেখান থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। মেয়ের পাশে বসে সে বিলাপ করতে লাগলো। আসল ঘটনাটি ঘটে পারুল তার বাবাকে কিছু টাকা দেওয়াতে। সেটাই কাল হয়ে পড়ে। বাজারে সেই কথাটা কারো মুখে শুনেছে হাসান। তারপর নেশা করে এসে এলো পাথারি থাপ্পড় মারতে শুরু করে দেয় পারুলকে। পারুল একজন চাকরিজীবী মহিলা। সে তার বাবাকে সাহায্য করতেই পারে। এমন কথা বলতেই হাসান আরও খেপে যায়। শেষে পারুলের পেটে লাথি মারতে গিয়ে পৃথা এসে বাবাকে ধরে ফেলে। মেয়ে তাকে ধরবে কেন বলেই তার শাস্তি স্বরূপে শীতের গভীর রাতে ঠান্ডা পানিতে চুবাইতে লাগে। বারান্দায় হাসান মাথা নিচু করে বসে আছে। নেশার রেশ এখনো কাটেনি। পুরো শরীর একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। অনেক চেষ্টার পর পৃথার জ্ঞান ফিরে এলো এবং ওর মাকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলো। পারুল বেগম মুখটা শক্ত করে পৃথাকে নিয়ে ঘরে যায় আর হাসান শাস্তি স্বরূপ সারা রাত বারান্দায় কাটায়। পারুল মাতৃকালীন ছুটি নিয়ে বাসায় এখন থাকে। সে স্বামীর এত নিষ্ঠুরতা আগে কখনো দেখেনি, কিন্তু ইদানিং বাসায় থেকে তার স্বামীর আসল রূপ বুঝতে পারে। আরও একটা বিষয় সে লক্ষ্য করেছে, হাসানের সাথে তার বড় ভাবির একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা পারুলের জন্য অত্যন্ত কষ্টকর। মান সম্মানের ভয়ে দাঁতে দাঁত চেপে সংসার করে চলেছে সে। পরদিন সকালে পৃথা প্রাইভেট পড়ার জন্য ঘর থেকে বের হতেই দেখলো ওর বাবা বসে চা পান করছে। পৃথাকে দেখে ওর বাবা ওকে জোরে ডাকলো কাছে আসতে। ও ভয়ে ধীর পায়ে বাবার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। মেয়ের আর কোনো রেসপন্স না পেয়ে হাসান নিজেই আগ বাড়িয়ে বলল, মা, সকালে কিছু খেয়েছো? পৃথা মাথা নাড়িয়ে নাড়িয়ে শুধু হুম বলল। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হাসান শার্টের পকেট থেকে একটা 100 টাকার নোট বের করে মেয়ের হাতে গুজিয়ে দিয়ে হাসি মুখে বলল, একদম হেঁটে যাবা না, রিক্সায় যাবা বুঝেছো? আর টিফিনে ভালো কিছু খেয়ে নিও মা। 100 টাকা মানে পৃথার কাছে অনেক টাকা। টাকা পেতেই সে মুখে হাসি ফুটিয়ে আচ্ছা বাবা বলি দ্রুত বাসা থেকে বের হয়ে গেল। বাবা যতই ওর সাথে ওরকম ব্যবহার করুক না কেন, সে জানে বাবা তাকে কত ভালোবাসে। মেয়ে চলে যেতেই হাসান চায়ের কাপ রেখে বলল, ভাবি, আমি গেলাম। তারপর বসা থেকে উঠে ধীর পায়ে নিজের রুমে গিয়ে দেখলো পারুল ঘর গোছাচ্ছে। হাসান কোনো কথা না বলে পা টিপে কাছে গিয়ে পেছন থেকে স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, সরি, মাথা ঠিক ছিল না তখন। এমন ভুল আর কোনোদিনও হবে না। এবারের মতো মাফ করে দাও। হাসানের কথা শুনে পারুল এবার খেপে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ভাবির ঘরে আয়াস কাটানো হলো? মানে কি বলতে চাচ্ছ তুমি? ছোট খোকা হয়েছো তুমি? কিছুই বোঝো না তাই না? কাল অমন ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়েও ভাবির কাছে তোমার জায়গা হয় কি করে? তুমি ভাবছো আমি কিছুই জানি না, তা? হ্যাঁ, তা এর বিনিময়ে তাকে কিভাবে খুশি করতে হয়েছে তোমার? কথাগুলো শুনে হাসান অত্যন্ত রেগে গেল। পারুলকে এত জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল যে ও সোজা খাটের উপর গিয়ে পড়ে যায়। পেটে আঘাত লাগার কারণে মাগো বলে জোরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ও ঘর থেকে হাফিজের বউ রীতা আর তার শাশুড়ি দৌড়ে আসতেই হাসান দরজা বন্ধ করে দিল। মরুক ও মরুক, এর জন্য আমি মেয়েদের ছেলেদের পছন্দ করি না। মন যা বলে তাই সন্দেহ করে। আমি হয়েও ওর সাথে সংসার করেছি। অন্য কেউ হলে এতদিনে ও কবরের বাসিন্দা হয়ে যেতে হতো। হাসানের ফর্সা গাল রাগে লাল টকটকে হয়ে উঠেছে। বলেই রীতা দরজা ধাক্কাতে লাগলো। শেষে দরজা খুলে হাসান বলল, বালের হুল্লিপাত, বিদায় হও না।
বলে কোথায় যেন বের হয়ে গেল। বাহাদুর নাজিমের 2 ছেলে আর 1 মেয়ে। জায়গা জমির অভাব নেই, অভাব শুধু ছিল ছোট ছেলেকে শিক্ষা দেওয়ার। বিয়ের পর যাতে তার বখাটি ছেলে শুধরে যায় তার জন্য তিনি পারুলকে বড় শখ করে ঘরের বউ করে আনেন। কিন্তু বিধি বাবার মৃত্যুর পর টাকা উড়ে ফুরে দিয়ে এখন বউয়ের টাকায় বসে বসে খায়। বাবা মারা যাওয়ার পর তো এখন সে পুরোই স্বাধীন, মন যা চায় তাই করে। বিকেল 5টার সময় নাতাশা যখন স্কুল থেকে ফিরল তখন সে দেখলো তার বাসায় অনেক লোকের ভিড়। সবাইকে ঠেলে ভেতরে গিয়ে দেখলো তার বড় বাবার রক্তাক্ত লাশ। হাফিজ নাজিম গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বড় মা ডুকরে কাঁদছেন আকাশ পাতাল ভারী করে তোলে। তাদের একমাত্র ছেলে জুনায়েদ ভাইয়াও তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে। সকালেই ভালো মানুষরা অফিসে চলে গেল আর এখন লাশ হয়ে বাসায় ফেল। বাসা ভর্তি চেনা অচেনা মেহমান। এসব দেখে পৃথা ভীষণ ভয় পেয়ে ওর মায়ের কাছে ছুটে গেল। ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এমন সময় পৃথার ফুপু কোথা থেকে যেন উড়ে এসে উঠানে ধরাস করে পড়ে গিয়ে সেন্স হারিয়ে ফেলে। সবাই মিলে তাকে ধরাধরি করে তুলে কলের পাড়ে নিয়ে গিয়ে মাথায় পানি দিতে লাগলো। এত সব দৃশ্য দেখে পারুল অশ্রুসিক্ত নয়নে বলল, কখন কার হায়াত শেষ হবে আমরা তা কেউই জানি না। কাল আমারও ডাক পড়তে পারে। এইভাবে একদিন সবার সময় ফুরিয়ে যাবে। পারুলের মুখের বের হওয়া কথা যে তার জীবনেই ঘুরে ফিরে আসবে শীঘ্রই তা পারুল নিজেও জানত না। স্বামী মারা গিয়ে 20 দিন পার হয়নি, এর মধ্যে হাসানের সাথে রিতার গভীর সম্পর্ক চলতে থাকে। এ নিয়ে পারুলের সাথে হাসানের সবসময় ঝগড়া লেগেই থাকে। এবার পারুল ওর বাবার বাসায় চলে গিয়ে সোজা ওর বাবাকে বলে, এভাবে আর আমি সংসার করতে পারবো না। কিছু একটা করেন বাবা। আমি মেয়েকে নিয়ে আলাদা থাকতে চাই। চোখের সামনে এমন দৃশ্য কোনো মেয়ে সহ্য করতে পারে? এমন কথা শুনে পারুলের বাবা মেয়ের হাত দুটি চেপে ধরে অনুরোধের স্বরে বলে উঠলেন, মা, আমি হাজি মানুষ, গ্রামের আরও 10 জনের বিচার আমি করি, সেখানে নিজের মেয়ের বিচার কিভাবে করি? লজ্জায় তো আমার মাথা কাটা যাবে মা। পারুল আর বাবার মুখের উপর কিছু বলে না, সবকিছু মুখ বুঝে সহ্য করতে লাগলো। বাবার সম্মানীয় মানুষ তাকে কিভাবে সবার সামনে মেয়ে হয়ে অপমানিত করবে? এভাবে আরও কিছু মাস কেটে যায়। কিন্তু একদিন এ নিয়ে হাসানের সাথে পারুলের খুব কথা কাটাকাটি হয়। হাসান রেগে গিয়ে পারুলের পেট বরাবর একটা লাথি বসিয়ে দেয়। ওখানেই পারুল পেট চেপে ধরে বসে পড়ে, যার ফলাফল অতিরিক্ত রক্তক্ষরণে পারুল সেখানেই মারা যায়। পারুলের দাফনের আগেই হাসানকে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু 7 দিনে ওকে জেলে রাখা সম্ভব হয়নি। রিতা পারুলের বাবাকে ডেকে সোজা হুমকি দেয়, কেস যদি না তুলে নেয় তাহলে তার নাতনিকে একদম মেয়ে বাজারে বিক্রি করে দেবে। তাছাড়া আরও নানান হুমকি দেয়। সাথে এলাকার চেয়ারম্যানকেও হাত করে সেখানে ডাকে রিতা। টাকা তো কম নেই, 1 দাগের 10 বিঘা জমি বিক্রি করে দেয়। সেই টাকা নিয়ে মাস্তান সহ অনেককে হাতে করে পারুলের বাবার উপর চড়া হয় রিতা। পিতার দাবি সব অন্যায় দেখেও নিজের ছেলে আর নাতনির ভালোর জন্য মুখে আঁচল চেপে কান্না করে সব অন্যায় দেখেও পৃথার মুখের দিকে চেয়ে ওর নানা কাঁদতে কাঁদতে থানায় গিয়ে মামলা তুলে নেয়। আর পারুলের মৃত্যুর কারণ হিসেবে দেখায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। এভাবেই দীর্ঘ সময় কেটে যায়। এর মধ্যে হাসান রিতাকে বিয়ে করেছে। তাদের ঘরে একটি কন্যা সন্তানও রয়েছে, তাপসী তার নাম। সেও অনেক বড় হয়েছে, এবার সে কলেজে উঠেছে। সব পরিবর্তন হলেও বাবা ও নানার প্রতি রাগ আর ঘৃণার এতটুকুও পরিবর্তন হয়নি পৃথার, বরং সেটা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। সেদিনের পর থেকে তাদের সাথে আর কথা হয়নি। দাদিকে নিয়ে তার সংসার। সবাই মুখ ফিরিয়ে নিলেও দাদিকে আঁকড়ে ধরে বেঁচে আসে সে। মাঝে মধ্যে নানি আর মামা খালারা এসে দেখে যায়, কিন্তু কখনো রাত্রি যাপন করে না তারা। পৃথার থেকে না দাবির স্বাক্ষর নিয়ে ওর মায়ের জবের সমস্ত টাকা আত্মসাৎ করেছে তারা। এতেও পৃথা তাদের বাধা দেয়নি। নানির দেওয়া কিছু টাকা আর নিজের টিউশনির টাকা দিয়ে মোটামুটি ভালোই চলে যায় তার দিন। ইংলিশে অনার্স চান্স পেয়েছিল, কিন্তু অতিরিক্ত খরচের জন্য 2য় বর্ষে উঠে পড়ালেখাকে বিদায় জানাতে হয়েছে। বাবা অবশ্যই কথা বলতে আসে বারবার, কিন্তু ভুলেও কথা বলে না তার সাথে। বাবাকে দেখলে তার ভেতরে মা হারানোর আগুনটা দাউ দাউ করে জ্বলে ওঠে। গ্রামের সব থেকে প্রভাবশালী নেতাও বলা চলে শিবাবুদ্দিন আরহামকে। পাশের মেন শহরের মেয়র পর্যন্ত তার কথার ওপর কোনো কথা বলতে পারে না। বড় বড় নেতারা তার হাতের মুঠোয়। সব দলের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে। শিহাবুদ্দিন সাহেব ড্রয়িং রুমে বসে মুখটা গম্ভীর করে রয়েছেন।
সামনে একজন বসে রয়েছেন। মেয়েটার সাথে খুব হিসাব করে কথা বলতে হয় তার। তাকে মোটেও কষ্ট দেওয়া চলবে না। যদি এমনটা বিন্দু পরিমাণেও হয় তাহলে বাসায় তাণ্ডব চলবে। টর্নেডো, সাইক্লোন, জলোচ্ছ্বাস সবকিছু একসাথে আঘাত হানবে তার জীবনে, যেটা সামাল দেওয়ার মতো ক্ষমতা শিহাবুদ্দিনের নেই। কারণ তার সামনে যে মেয়েটা বসে আছে সে তার প্রাণপ্রিয় ছেলে আদিল আরহামের খুব পছন্দের মানুষ। এই মেয়েটা বলতেই তার ছেলে পাগল। অবশ্যই এই একটা জিনিসের দুর্বলতার বাহানা দিয়ে তিনি ছেলেকে সবসময় যে কোনো কাজে টপে রেখেছেন। শিহাবুদ্দিন সাহেব তার অতীত হাতড়ে হাতড়ে একটা ঘটনা মনে করেন। তার ছেলে আদিলের মা মারা যাওয়ার কিছু বছর পর যখন তিনি আবার একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, সেই রাতেই ছেলে গিয়ে তার বাবার সদ্য সাজানো গোছানো বাসর ঘরে আঘাত হানে। তিনি দরজা খুলে দেখেন তার মা মরা পুত্র মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন আদিলের বয়স 15 বছর হবে। আদিল বাবার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলল, বাবা, আমার পৃথা আপুকে দেখতে মন চাচ্ছে, তুমি এক্ষুনি তার কাছে আমাকে নিয়ে যাও। আদিলের মা মারা যাওয়ার পর থেকে প্রায় 4 বছর ধরে এমনভাবে তার ছেলের আবদার রেখে আসছেন তিনি। কখনো বা লুকিয়ে, কখনো বা প্রকাশ্যে ছেলের আবদার মেটাতে হয়েছে তাকে। আদিল পৃথার থেকে 3 বছরের ছোট হওয়া সত্ত্বেও ওর মা শিখা পারুলের মেয়ের সাথে তার ছেলের বিয়ের কথা ভেবেছিল। পারুল আর শিখা তারা ছিল একে অপরের প্রাণের সখী। ছেলেকে সে নিজেই পৃথার নেশা ধরিয়ে দিয়ে গেছেন। ছেলেকে অত্যন্ত স্নেহ করেন শিহাবুদ্দিন সাহেব। আব্বাজান বউ মারে দেখতে চেয়েছেন, সেটাকে তিনি না করেন কিভাবে? তাই বিয়ের রাতেই পাঞ্জাবি পরা অবস্থায় ছেলেকে নিয়ে পৃথার বাসার দিকে হাঁটা দিয়েছিলেন। নিজের কাঁধের ওপর চড়িয়ে ছেলেকে ওয়াল টপকাতে সাহায্য করেন। আদিল ওয়ালে দাঁড়িয়েই তার প্রাণপ্রিয় পৃথাকে মুগ্ধ নয়নে দেখতে থাকে। পৃথা তখন জানালার ধারে বসে অঙ্ক কষছিল। বাবা, ছেলের ডাকে শিহাবুদ্দিনের সম্বিত হইল। তিনি অন্যমনস্ক হয়ে বললেন, হ্যাঁ আব্বা। পৃথা আপু খুব সুন্দর, তাই না? সে তো অনেক সুন্দর আব্বাজান। আমাদের বাসায় আপুকে একবারে কবে নিয়ে যাবে? তুই বড় হলে তাকে নিয়ে যাব। আরও কিছু বলতে যাবে এমন সময় শিহাবুদ্দিন সাহেব ছেলেকে এক প্রকার জোর করে নিচে নামিয়ে বললেন, অনেক দেখা হয়েছে, এবার এর বিনিময়ে তোকে আমার একটা কাজ করে দিতে হবে। না বাবা, আর একটু আপুকে দেখি না, কি সুন্দর দেখাচ্ছিল আপুকে। না, আজ আর নয়, কাল দেখিস। বলেই ছেলেকে ওখান থেকে টেনে নিয়ে গেল শিহাবুদ্দিন সাহেব। তারপর রাস্তার ধারে অপেক্ষা করে থাকে কারো আসার জন্য। একটু পর হাসান সেই রাস্তা দিয়ে আসতেই শিহাবুদ্দিন সাহেব ছেলের হাতে একটা লাঠি তুলে দিয়ে মুখ ভালো করে বেঁধে দিয়ে বললেন, একদম ফাটিয়ে ছাড়বি, শুধু জীবনটা রেখে সবকিছু শেষ করে দিবি। পৃথিবীর এত কষ্টের জন্য শুধুমাত্র ওই মানুষটাই দায়ী। আদিলকে আর বিশেষ কিছু বলতে হয়নি ঠিক কি কি করতে হবে তাকে। ওর পৃথার কষ্ট যে ও মেয়েটাই সহ্য করতে পারে না। সেদিন হাসানের অস্থি মাংস প্রায় সমান করে দিয়েছিল আদিল। একদম সোজা হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। 6 মাসও বিছানা থেকে আর উঠতে পারেনি হাসান। সেদিন ছেলের চোখে যে ক্রোধ দেখেছিল শিহাবুদ্দিন সাহেব তা দেখে তিনি নিজেই ভয় পেয়ে গিয়েছিলেন। এরপর থেকে পৃথাকে হাইড করে নিজের যে কোনো কাজ আদিলকে দিয়ে করিয়েছেন। পড়াশোনা সহ বিভিন্ন কঠিন কাজ এক নিমিষেই করে ফেলতে শুধুমাত্র পৃথার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে এবার অ্যাকাউন্টিংয়ে অনার্স কমপ্লিট করেছে। 2-1 দিনের মধ্যে বাসায় আসবে। শিহাবুদ্দিন সাহেব পৃথার দিকে চেয়ে বললেন, তোমার আন্টি মারা যাওয়ার পর তো তুমি এই বাসায় আর আসো নাই। পৃথা কিছু বলতে এসেছিল কিন্তু সেটা আর বলতে পারল না। তবুও কিছুটা অস্ফুটে বলে ফেলল, সিগারেটটা যখন ছেড়েছেন, অ্যালকোহলও এবার ছাড়ুন না আঙ্কেল। হাই ব্লাড প্রেশারে এইসব না খাওয়াই ভালো। পৃথার এমন কথায় বিস্ময় স্তম্ভিত হয়ে গেলেন শিহাবুদ্দিন সাহেব। মেয়েটা এত সব জানল কিভাবে? এখন তিনি লজ্জায় পৃথার দিকে চোখ তুলেও তাকাতে পারছেন না। পৃথা ব্যাপারটা বুঝতে পেরে কথাটি পাল্টিয়ে সাবলীল বলে উঠল, কাল একটা কাজে পৌরসভাতে গিয়েছিলাম, কিন্তু মেয়র সাহেবের কিছু কথা আমায় লজ্জায় ফেলে দিয়েছে আঙ্কেল। শাহাবুদ্দিন সাহেব পূর্বের সব কথা ভুলে হুঙ্কার ছেড়ে বললেন, কি বলেছে সে তোমাকে? তোমার সাথে কি কোনো অবসন আচরণ করেছে? আমাকে শুধু একবার বলে দেখ মা, তারপর ওই বাপ তোমার জন্য কি কি করে। পৃথা একবার কপট রাগ দেখিয়ে বলল, অশোভন আচরণ তো বটেই। আমাকে দেখে তিনি বলেছেন, আসুন আসুন মিসেস আদিল, প্লিজ বি সিটেড। কথার উপসংহার টেনে পৃথা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবার দৃঢ় গলায় বলল, দয়া করে আদিলকে এসব কথা বলতে নিষেধ করবেন। আমার মান সম্মান বলতে সে আর কিছুই রাখেনি।
নানান জায়গায় নানান কথা শুনতে হয় আমায়। পৃথার কথাকে পাত্তা না দিয়ে শিহাবুদ্দিন গলা বাড়িয়ে তার স্ত্রীকে বললেন, মালা, বৌমা বাসায় এসেছে, জলদি কিছু নাস্তা নিয়ে এসো। মেহমানকে খালি মুখে এতক্ষণ রাখে নাকি? আদিলের বাবার কথা শুনে কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেল পৃথা। শিহাবুদ্দিন সাহেব সাথে সাথে জিভে কামড় দিয়ে বললেন, আসলে মা, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। বলেই পৃথা আর কোনো কথা না বলে বের হলো বাসা থেকে। শাহাবুদ্দিন সাহেব অবশ্যই পেছন থেকে বারবার ডাকলো, কিন্তু পৃথা শুনেও না শোনার ভান করে চলতে লাগলো। এরা বাবা ছেলে পেয়েছেটা কি? সব জায়গায় সবার সামনে শুধু নাস্তাহাল করেই ছাড়বে আমায়। এর করায় গন্ডায় হিসাব যদি না নিয়ে ছেড়েছি তো আমার নাম পৃথা নয়। প্রচণ্ড গরমে মানুষের জীবন হাঁসফাঁস হয়ে উঠেছে। পিচ ঢালা রাস্তাটায় মনে হয় গলে যাবে। পৃথার গলা দিয়ে ঘাম দরদর করে নেমে পড়ছে। ব্যাগ থেকে ছাতাটা বের করে মেলে ধরে পানির বোতল বের করে ঢকঢক করে পানি পান করলো। তারপর চোখে মুখে পানির ঝাপটা দিতে একটু শান্তিবোধ করতে লাগলো। কোচিংয়ে যেতে হবে, হাতে মোটামুটি ঘন্টা খানেকের বেশি সময় আছে। মামি কল দিয়েছিল তার সাথে দেখা করার জন্য। যাবে কি যাবে না এসব ভাবতেই এলাকার কলেজ পড়ুয়া ছেলে তুহিন পৃথা আপু বলে জোরে একটা হাঁক ছাড়ল। পৃথা পেছন ফিরে তুহিনকে দেখে পায়ের জুতা খুলল। তারপর সেটা হাতে নিতেই তুহিন নিরাপদ দূরত্ব বজায় রেখে মুখটা কাচুমাচু করে বলল, আপু, কিছু না বলতেই আগে জুতো খুলছেন আমাকে মারার জন্য? আর একবার বল শুধু ওর কথা, একদম জুতা মেরে গাল লাল করে দেব। ওর কথা আমার কাছে কেন জিজ্ঞেস করিস? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করতে পারিস না? ভাইয়ার যতগুলো নাম্বার আমাদের কাছে ছিল সবকটা নাম্বার বন্ধ। ওনাকে তো খুঁজেই পাচ্ছি না। 2 দিন পর আমাদের পাশের গ্রামের সাথে ফুটবল খেলা আছে। এখন উনি যদি না আসে তাহলে কেমন হবে বলেন? তাই আপনাকে জিজ্ঞাসা করা, ভাইয়া কবে আসবে? কথাগুলো বলে দাঁত কেলিয়ে হাসত তুহিন। হাত থেকে জুতা মাটিতে রেখে তা পায়ে দিয়ে পৃথা রাগি লুক নিয়ে তুহিনের দিকে কিছুক্ষণ চেয়ে চুপ করে থাকলো। এদিকে রমণীর এমন গম্ভীর চেহারা দেখে তুহিন মনে মনে ভাবছে দৌড় দেবে কিনা। বৃষ্টি আসার আগে আকাশ এমনই থ মেরে যায়। শেষে দিনে দুপুরে রাস্তায় মেয়ে মানুষের হাতে মার খেলে মান সম্মান আর কিছুই থাকবে না। যা আপুর রাগ, সেই রাগে এমনিতেই ভস্ম হয়ে যাবে। তুহিন এসব কথা ভাবতে ভাবতে দেখলো পৃথা ওর দিকে এগিয়ে যাচ্ছে। পৃথা যতই তুহিনের দিকে এগোচ্ছে তুহিন ততই পিছু হাঁটছে। আপু, আপনার মতলব কি? হয় দিনে দুপুরে এবার সত্যি আমার গায়ে হাত তুলবেন নাকি? আমাকে যখন এতই ভয় পাস তাহলে কথাগুলো বলতে আসিস কেন? ফার্দার যদি আদিলের বিষয়ে কিছু জানতে আসিস তাহলে ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দেবো, বুঝেছিস? কথাগুলো বলে ওখানেই থেমে যায় পৃথা। আসলে ভাইয়াকে খুব দরকার। তার পরিবার নেই, তাদের গিয়ে জিজ্ঞেস করবি। বারবার আমার কাছে আসিস কেন? আর তো কেউ আসে না, তুই কেন এতবার আসিস? সিহাবুদ্দিন চাচিকে বলতে যাব আমি? হ্যাঁ, শোনেন, এখনো আমাকে পাগলা কুত্তায় কামড়ায়নি, আপনি জানেন? এসব কথা বললেই পরের দিন আব্বার কাছে নালিশ যাবে। তার ছেলেকে আমরা নাকি বারবার ডেকে গ্রামে নিয়ে আসি। একবার আব্বাকে বলায় আব্বা সেদিন আমার শরীরকে আর শরীর মনে করেনি, কাপড় মনে করে ধোপার মতো ধুয়েছে। আমি ওই দিন আর দেখতে চাই না, তাই আপনার কাছে আসা। বলেন না আপু, ভাইয়া কবে আসবে? কাল কিংবা পরশুদিন আসবে। উত্তর পেয়েছিস? এবার আর একটা যদি প্রশ্ন করিস ওর ব্যাপারে তাহলে আমিও এখন তোর আব্বা হয়ে যাব। শেষে নিজের শরীর তুই নিজেই চিনতে পারবি না। এখন যা চোখের সামনে থেকে। বলে পৃথা সামনের দিকে পা বাড়ালো। কিন্তু তুহিন এবার পৃথাকে আপু বলে ডাকতেই পৃথা ভীষণ রেগে গিয়ে থেমে গেল। তারপর কপাল জড়িয়ে পিছু ফিরে তুহিনের দিকে চাইতেই তুহিন বলল, আপু, ভাইয়াকে একটু বলবেন তো? আমার কাজিন তোহা তোকে খুব পছন্দ করে। হ্যাঁ, আমাকে বারবার ফোর্স করে ভাইয়াকে বলার জন্য, কিন্তু আমার এত সাহস নেই। আপনি যদি একটু বলতেন। তুই আসলেই একটা হারামি। ডান পায়ের জুতার বাড়ি খাওয়ারও তোর যোগ্যতা নেই। বা পায়ের জুতাই তোর জন্য পারফেক্ট। বলতেই তুহিন ছিচুর কেটে ভো দৌড় দিল। আর পিছনেই ফিরে তাকায়নি। সে নিজেও বুঝতে পেরেছে অতিরিক্ত কথা বলে সে বলে ফেলেছে। ভাইয়া যদি একবার জানে তাহলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। আল্লাহ, ভাইয়াকে যেন কথাটা না বলে আপু। আপু, স্মৃতি থেকে কথাটি মুছে দাও, হে আল্লাহ। বলেই দৌড়ে এলাকা ছেড়ে পালালো তুহিন। তুহিনের এমন কাজে পৃথার মন খারাপ হয়ে গেল। এলাকার সবাই না জানলেও ওই ছেলেটা জানে আদিলের সব খোঁজ পৃথার কাছে পাওয়া যাবে। তাই বারবার এসে খোঁজ নেয়। পূর্বের স্মৃতি মনে করে রাস্তা চলতে লাগলো পৃথা।
গত বছরে আদিল যখন বাসায় আসে তখন এক বৃষ্টির দিনে পৃথার রুমে কেমন করে জানি আগেই সে ঢুকে পড়েছিল। পৃথা যখন টিউশন শেষ করে বাসায় ফিরে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় তখন রুমের ভেতর কারো ছায়া দেখে। তারপর পৃথা কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে রুমের দিকে চেয়ে রইল। মনের ভুল হতে পারে ভেবে আর সেদিকে পাত্তা দিল না। মাগরিবের ওয়াক্ত অনেক আগেই শেষ হয়ে গেছে। বাহিরে ভীষণ বৃষ্টি হচ্ছিল। জানালাটা বন্ধ করে ড্রিম লাইটে কেবল ওড়নাটা খুলেছে এমন সময় আলনার আড়াল থেকে বের হয়ে আসে আদিল। আদিলকে দেখে চমকে ওঠে পৃথা। দ্রুত গায়ে ওড়না জড়িয়ে চিৎকার দিল আদিল বোধে। টিনের চালে বৃষ্টির ঝমঝম আওয়াজে পৃথার কথা যেন মিলিয়ে গেল আদিলের কানে পৌঁছার আগেই। এমন কাহিনী যে ঘটবে সেটা মনে হয় আদিল আগে থেকেই জানতো। তাই পৃথার রাগকে পাত্তা না দিয়ে মুখে হাসি ফুটিয়ে এক ঝুড়ি বকুল ফুল বের করলো খাটের তলা থেকে। তারপর কোনো কিছু না ভেবেই পৃথার শরীরে ফুল বর্ষণ করতে লাগলো আদিল। বাহিরে প্রচণ্ড বৃষ্টি আর ভেতরে তার প্রেমিক পুরুষটি প্রেমময়ের ভিজা শরীরে বকুল ফুল ছিটাতে ব্যস্ত হয়ে উঠেছে। দরজার বাহিরে পৃথার দাদি চিৎকার দিয়ে পৃথাকে রাখছে। দরজা ধাক্কা নিতে পৃথার হুঁশ যেন ফিরে এলো। এই হাফ পাগলকে যদি বাসার কেউ তার রুমে দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি বেঁধে যাবে। তাই ঠান্ডা চাহনিতে আদিলের দিকে আরও একবার চাইল পৃথা। পৃথার রাগী চেহারা দেখে আদিল বেশ মজায় পেল। সে খাটে আরাম করে হেলান দিয়ে বসল। তারপর পায়ের উপর পা রেখে লাট সাহেবের মতো গম্ভীর গলায় বলল, পুরোদিন কল দিয়ে আপনাকে পাইনি। আমি ভালো করেই জানি আপনি ইচ্ছে করেই কল রিসিভ করেননি। আপনি জানতেন আমি আগামীকাল ঢাকায় ফিরবো, তবুও আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন কাজ করেছেন। যান, এবার দাদিকে সামাল দেন। এবার বুঝেন আমাকে কষ্ট দেওয়ার ফল কিরকম। আল্লাহ, এ তো আমার পাগল করে ছাড়বে। বলেই লাইট বন্ধ করে দিয়ে পৃথা দরজা ঘুরে একটু মুখ বের করেই দাদিকে বলল সে কাপড় চেঞ্জ করছে। একটু পরে আসছি আমি দাদি। বলে দরজা বন্ধ করে এসে আদিলের হাত ধরে টান দিয়ে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিল পৃথা। তারপর দরজার দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে তুলে কঠোর গলায় বলল, যেমন করে রুমে এসেছো ঠিক তেমন করেই রুম থেকে বের হয়ে যাবে। এক্ষুনি বের হয়ে যাও। পৃথার এমন ব্যবহার আদিলের প্রচণ্ড আত্মসম্মানে লাগে। পৃথার সামনে টিনের দেয়ালে একটা অংশ খুঁড়ে সেখান দিয়ে বের হয়ে এক লাফে ওয়ালে উঠে বসে পড়ল। যেখানে বসে লুকিয়ে সে প্রায় পৃথাকে দেখত ঠিক সেখানেই বসে পৃথার রুমের দিকে চেয়ে রইল। সেদিন একটানা 3.5 ঘন্টার মতো একই জায়গায় বৃষ্টিতে ভিজেছিল। তারপর বাসায় গিয়ে 1 সপ্তাহ জ্বরে ভুগে ঢাকায় ব্যাক করেছিল। এরপর পৃথার সামনে আর আসেনি সে, মেসেজে শুধু জানিয়েছিল, আমার অনার্সটা শুধু কমপ্লিট হোক, তারপর আপনাকে আমার খেলা দেখাবো। কথাগুলো ভাবতে ভাবতেই কেউ যেন ওকে রাস্তা থেকে টান দিল। তারপর পুরুষ কণ্ঠটি ভেসে আসলো, পাগল হয়েছিস? রাস্তার মধ্য দিয়ে কেউ চলাফেরা করে, আমি যদি না ধরতাম তাহলে এখনই কি হয়ে যেত। পৃথা দেখলো সত্যি ওর মামা যদি ওকে রাস্তা থেকে টান না দিত তাহলে এতক্ষণে ট্রাক তাকে চাপা দিত। ভয়ে বুকের ভেতর দূর দূর করতে লাগলো। কি এত চিন্তা করিস? সাবধানে রাস্তা পার হতে হয় না? আর এ সময় কোথায় যাচ্ছিস? মেজ মামার দিকে চেয়ে পৃথা শান্ত গলায় বলল, বড় মামি ডেকেছিল, তাই তার সাথে দেখা করতে যাচ্ছিলাম। তাহলে চল আমার সাথে। বলে পৃথার হাত ধরে টেনে নিয়ে গেল বাইকের কাছে। পৃথা ওর হাত ঘড়িতে চেয়ে দেখলো অনেক সময় সে ইতিমধ্যে নষ্ট করে ফেলেছে। আর এখনই কোচিংয়ে যেতে হবে, কারণ প্রথম ক্লাসটা তার। তাই মামাকে বলল, মামা, আমার হাতে সময় নেই, কাল যাব। পারলে আমাকে একটু কোচিংয়ে যদি রেখে আসতেন। আর ওর মামা আর কিছু না বলে ওকে নিয়ে কোচিংয়ে চলে গেল। তারপর পৃথা বাইক থেকে নেমে চলে যেতেই ওর মামা পেছন থেকে ডেকে বলল, মা, এসব না করলে কি নয়? আমাদের কি কম আছে? তবুও এসব কেন করছিস? এবার অন্তত থাম। আর কত এভাবে নিজেকে কষ্ট দিবি? কত এসব চোখে সহ্য করব আমরা? একটু নিস্তার দে আমাদের। আমার জন্য যদি এতই সবকিছু সহজ হতো তাহলে আমার মায়ের বিচার আমি পেতাম। আমাকে তাহলে আর আমার মায়ের খুনির বাসা থেকে বড় হতে হতো না। আমি আর 10টা বাচ্চাদের মতোই বড় হতাম। আমার জন্য জীবনটা অনেক কঠিন। বলেই চোখের পানি মুছে মামাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ভেতরে চলে গেল পৃথা। পৃথার মামা কোনো কথা বলতে পারল না। তখন হয়তো কোমর বেঁধে মাঠে নামলে বোনের মৃত্যুর বিচার পাওয়া যেত, কিন্তু বাবার বাধা দেওয়াতে আর সামনে এগোনো যায়নি। পৃথার সাথে বড্ড অপরাধ করেছে সবাই। মেয়েটার কাছে কি সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে? সবাই কত ভালো খাবার খায়, আমরা কিন্তু মেয়েটা যে কি খায় আল্লাহ জানে।
বাসা থেকে বের হওয়ার সময় 1000 টাকা নিয়ে বের হয়েছিলেন, কিন্তু কিছু কেনার জন্য। রাস্তায় মেয়েটাকে দেখে তিনি খুশি হয়েছিলেন, মেয়েটার হাতে কিছু টাকা দেওয়া যাবে অন্তত কিছু, কিন্তু সেই সুযোগও মেয়েটা আর দিল না। টিউশন শেষ করে আজ বাসায় ফিরতে রাত 8টা পার হয়ে গেছে। খুব খারাপ একটা অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরেছে সে। হাত পা তার এখনও কাঁপছে। কোচিংয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা পৃথাকে নিজ অফিস কক্ষে ডেকে নিয়ে খুব বাজে একটা অফার করেছে। পৃথা না করে দেওয়াতে অনেক হুমকি ধামকি দিয়েছেন তিনি। বাসার পরিস্থিতি সবাই জানে বলে সেটারই সুযোগ নিতে চায় সবাই। বাসায় ফেরার সাথে সাথে রীতা চিৎকার দিয়ে ঝগড়া করতে লাগলো। মাটা গেছে জনমের মনে, সাথে যদি এই ইল্লিপাত যেত তাহলে আমার হাড় জ্বালা থামতো। আর সহ্য হয় না। এত রাত বেরাতে কিসের কাজ? আবার ঘরে কি অন্য একটা মেয়ে নেই? কই, সে তো এমন চলাফেরা করে না। দিন দিন নষ্টি ফষ্টি বেড়েই চলছে। এমন করে তো নিজের মেয়েকে বিয়ে দেওয়া দায় হয়ে পড়বে। লোকে বলবে বড় মেয়ে এমন, না জানি ছোট বোন কেমন। বাসায় পৃথার দাদি না থাকায় মহিলাটি কথা বলার জো পেয়ে গেছে। রুমে এসে দরজাটা বন্ধ করে দিয়ে চুপটি মেরে বসে আছে পৃথা। চোখ দিয়ে অঝরে পানি পড়ে চলেছে। আজ আর রান্না হয়নি, মোড়ও নেই রান্না করার। আর কত এভাবে জীবন চলবে? এর কি সমাপ্তি বলে কিছু নেই? সবার জীবনের সমাপ্তি ঘটে, ওরটা কবে ঘটবে? এসব চিন্তাভাবনার মাঝে হঠাৎ দরজায় করাঘাত পড়ল। পৃথা কড়া গলায় বলে উঠল, কে? আপা, আমি, দরজা খোল। ছোট বোন তাপসী এসেছে। চোখ জোড়া মুছে দরজা খুলে দিয়ে মুখে মিথ্যার হাসি টেনে বলল, ভেতরে আয়। তাপসী ভেতরে ঢুকে ভাতের থালা আর বাটি ভর্তি তরকারি এগিয়ে দিয়ে ভয় মিশ্রিত গলায় বলল, আপা, আজ এত দেরি হলো যে? কাজ ছিল বলে পৃথা খাবারের দিকে চেয়ে ভ্রু কুচকে বলল, এসব কি? তুমি দেরি করে ফেললে, তাছাড়া রান্নাও তো করনি। তাই বাবা খাবারগুলো পাঠিয়ে দিল। জানিস তো এই খাবার আমার গলা দিয়ে নামবে না, তাহলে কেন নিয়ে এলি? তাপসী অশ্রু ভরা চোখে পৃথার দিকে চেয়ে বলল, বাবা তোমায় কত ভালোবাসে, আমাকে না, আমাকে বা ভাইয়াকে তো এমন করে ভালোবাসে না। এই নিয়ে প্রায় মায়ের সাথে তো তার ঝগড়া বাঁধে, তবুও তুমি বাবার সাথে কথা বলো না কেন? বাবা তো খুব কষ্ট পায়, একা সবার আড়ালে চোখের পানি ফেলে, তবুও তোমার জন্য তার মায়া হবে না। পৃথা রেগে গিয়ে তাপসীর দিকে কঠিন মুখ করে চাইতেই তাপসীর গলা শুকিয়ে এলো। আর এ বিষয়ে একটাও কথা বলার সুযোগ পেল না। থালা আর বাটি দুটো নিয়ে চলে যেতে লাগলো। এমন সময় কি যেন মনে হতেই তাপসী থেমে গিয়ে আবার পৃথার কাছে এসে ভয়ে ভয়ে বলল, আপা, আজও কি আদিল ভাইয়ার নামে কোনো চিঠি এসেছে তোমার কাছে? হঠাৎ এ প্রশ্ন? না মানে, আমার একটা চিঠি আছে। বলে পৃথার হাতে চিঠিটা গুজে দিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে গেল তাপসী। তুইও কি আদিলের প্রেমে হাবুডুবু খাচ্ছিস? তা এসব কবে থেকে শুরু হলো? দরজার বাহিরে থেকে তাপসীর জবাব এলো। আমার চিঠি না আপা, তোহা দিয়ে গেছে। এমন সময় রিতার খ্যাকারি আওয়াজ শোনা গেল। হয়েছে, আদর করে নবাবের বেটিকে খাবার দিতে গিয়েছিলে, নিয়েছে সে। এরপর যদি দেখেছি কোনো খাবার ওই বাড়িতে যেতে, তাহলে ঘরে আগুন জ্বালিয়ে উধাও হব আমি। এখন এই খাবারগুলো তোরা বাপ বেটি গেলবে। দরদ একেবারে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। যে মেয়ে জন্মদাতা বাপের সাথে ঘৃণায় কথা বলে না, তার জন্য কিসের এত দয়া? লজ্জা থাকা উচিত তোর বাপে। সে তো তেলা মাথায় তেল দিতে ভালোবাসে, তাই না? বাহিরে কটু কথা শুনে পৃথা দীর্ঘশ্বাস ফেলে চিঠিটা নিয়ে পড়তে লাগলো। এ নিয়ে 3 মাসে 175টা চিঠি এসেছে তার কাছে। একটা মেয়েই 35টা চিঠি পাঠিয়েছে, সবকিছু আদিলকে উৎসর্গ করা। কতটা ভালোবাসলে এত সুন্দর করে চিঠি লেখে কেউ? এমন আধুনিক যুগে চিঠি আদান প্রদান করাটা রূপকথার গল্পের মতোই শোনায়। সব কটা চিঠি রেজিস্ট্রি করা। এদের জন্যই হয়তো ডাক বিভাগ এখনো চালু রয়েছে। নিহাত জগৎ সহ ভার্সিটিও এই নামের সেলিব্রিটি সে। তার ফলোয়ার সংখ্যা 4 মিলিয়নেরও বেশি। তাছাড়া কয়েকটা মডেলিংয়েও কাজ করেছে সে। কোনো মেয়ে যদি তাকে প্রপোজ করে তাহলে সে হ্যাঁও বলে না, আবার নাও করে না। পছন্দের সংখ্যা শুধু বাড়িয়ে চলে। এসব কাজ করে সে শুধু ক্ষান্ত হয় না, বরং পৃথার বাসার ঠিকানা দিয়ে সবাইকে বলে আগে গুরুকে সন্তুষ্ট করতে হবে, তবেই না শিষ্য পা বাড়াবে। কয়েক বছর আগে একবার পৃথা প্রচণ্ড রেগে গিয়ে আদিলকে বলেছিল, তোমার কপালে মেয়ে জোটে না বলে তুমি আমার মতো সিনিয়র মেয়ের পিছে ঘুরঘুর করো। নিজের যোগ্যতা যাচাই করে আমার পিছে ঘুরবা, বুঝলা? ব্যাস হয়ে গেল। সেদিন থেকে এই যন্ত্রণার শিকল পায়ে পড়তে হয়েছে পৃথাকে।
ছোটকালে মা আদিলকে খুব ভালোবাসতো, তাই পৃথা খুব একটা শাসন তাকে করতে পারে না, তবে কমও করে না। রাত 12টা পার হয়ে গেছে, দু চোখ মোটেও ঘুম নেই। রাত 10টার দিকে কোচিংয়ে প্রধান কল দিয়েছিল, প্রচণ্ড রাগী গলায় কথা বলেছে এবং সকাল 7টার মধ্যে কোচিংয়ে উপস্থিত হতে বলেছে। আল্লাহ জানে বুড়া লুচ্চা ব্যাটার কি পরিকল্পনা করে রেখেছে পৃথাকে ফাঁদে ফেলার জন্য। কোনো মতে মাসটা গেলেই হয়, আর কাজ করবে না, কিন্তু না করলে চলবে কিভাবে? বছরের প্রথম দিকে হলে টিউশনি খুঁজে পাওয়া সহজ হয়, কিন্তু এই সময় খুঁজে পাওয়াও কঠিন। উফ বলে একটা দীর্ঘশ্বাস ফেলল পৃথা। এসব চিন্তার মাঝে ফোনটা নড়াচড়া করতে করতে কখন যে আদিলের নাম্বারে কল দেয় সেটা নিজেও বুঝতে পারে না পৃথা, কিন্তু নাম্বার বিজি। এমন কোনো দিন নেই যে তাকে কল দিয়ে ব্যস্ত দেখায়নি। এত মেয়ে মানুষের সাথে তার কি কথা? এই না বলে সে আমাকে নাকি প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তার যে কত গার্লফ্রেন্ড আছে তা নিজেও মনে হয় জানে না। খানিকটা রেগে গিয়ে ফোনটা দূরে ছুঁড়ে মেরে হাঁটুতে মুখ গুজে চুপ করে রইল পৃথা। বেশিক্ষণ সময় নেয় না কল ব্যাক করতে। খুব সুন্দর একটা মিউজিক কলটা বেজে উঠল। পৃথা যেন এটারই অপেক্ষায় ছিল। তাড়াহুড়ো করে ফোনটা কাছে নিয়ে দেখল, আদিলেরই কল ছিল। কিছুক্ষণ আগে নাম্বার বিজি পাওয়ার কারণে মনের ভেতর ক্ষোভ পুষেই রেখেছিল মেয়েটা, তাই কলটা রিসিভ না করে চুপ করেই বসে রইল। এভাবে পরপর কয়েকবার কল যখন রিসিভ হলো না, তখন সাথে সাথে মেসেজ এলো। এবার যদি কল রিসিভ না হয় তাহলে সোজা রুমের ভেতর গিয়ে হানা দেব। তখন হাজার চেষ্টা করেও আমাকে আর রুম থেকে বের করতে পারবেন না। সেদিনের কথা নিশ্চয়ই ভুলে যাননি। আদিল পাড়ার এমন কোনো কাজ নেই, এখন না আসতে পারলেও শেষ রাতের দিকে ঠিকই এসে রুমে ঢুকবো, আর এটা ওর জন্য করা একেবারে ইজি কাজ। তাই পৃথা আর দেরি না করে কল রিসিভ করে চোখ বড়সড় করে চুপ করে রইল। দুজনের মধ্যে কোনো কথা নেই। আদিলই নীরবতা ভেঙে শান্ত গলায় জিজ্ঞাসা করল, এত রাতে কল দেওয়ার কারণ? পৃথা কপাল গুছিয়ে একরাশ বিরক্তি নিয়ে বলল, এই রাতেও নাম্বার বিজি থাকতে হবে? আদিল গা মোচড়া দিয়ে লম্বা একটা হাই ফেলে গম্ভীর স্বরে বলল, মহারানী রাজি না হওয়া অবধি এইভাবেই চলতে থাকবে। ইচ্ছে করলেই তিনি কিন্তু এইসব থামাতে পারেন। থামবে কেন? চলতেই থাকুক না। বলতেই ওপাশ থেকে জোরে একটা ধমক আসে। চুপ, কিছু বলি না বলে সাহস বেড়ে গেছে, তাই না? আদিলের এমন আচমকায় ধমক শুনে পৃথা কেঁপে ওঠে, কিন্তু ভেতরের তেজ কমে না ওর। মুখের চোয়ার শক্ত করে বলে উঠল, এই শোনো, তোমার সাথে এত বকর বকর করার সময় আমার নেই, বুঝলা? আজ তাপসী তোমায় একটা চিঠি দিতে বলেছে, তাই জানালাম। আর শোনো, এই চিঠি চিঠি খেলা কবে বন্ধ হচ্ছে বলো তো? আমার আর এসব ভালো লাগে না, এবার অন্তত রেহাই দাও। বাবাকে তাহলে পাঠাই আপনার দাদির কাছে। 4 হাত 1 হলেই রেহাই পাবেন, তাছাড়া এত সহজে রেহাই পাচ্ছেন না। নিজের বয়স দেখেছো? আর আমার এত ঠেকা পড়েনি যে তোমায় বিয়ে করতে হবে। ঠেকা যখন পড়েনি, তাহলে আরো খেলা তো আপনাকে দেখতেই হবে। আমি দেখি কতদিন সহ্য করতে পারেন এসব। আপনি বুড়ি হলেও আপনার পিছু ছাড়ছি না। বাসায় যাই একবার, তারপর দেখবেন আমার খেলা। গ্রামে কি সালিশ ডাকতে হবে, না পুলিশের কাছে কমপ্লেন করতে হবে? আপনার যা ইচ্ছা তাই করেন, আই ডোন্ট কেয়ার। আর তাছাড়া এমন কাজ করে বসবো, শেষমেশ গ্রামের মানুষই আপনাকে আমার হাতে তুলে দিতে বাধ্য হবে। তখন কিন্তু একদম রাস্তা সাফ। এমন সময় আদিলের অন্য ফোনে একটা কল আসলো। পৃথার সামনে রিসিভ করে মিষ্টি স্বরে বলে উঠল, হ্যাঁ বেবি বলো। আদিল, কাল আমরা ডেটে যাচ্ছি তো? কোনো সন্দেহ নেই। অফ হোয়াইট কালারের ড্রেসটা পরো, ওইটাতে তোমাকে বেশ লাগে। মেয়েটা খুশি হয়ে ফ্লাইং কিস করতেই আদিল কলটা কেটে দিল। তারপর বারবার কল আসলেও আর রিসিভ করলো না। যতটুকু দরকার ততটুকুই যথেষ্ট। বাহ বাহ, বাবা টাকা খরচ করে ছেলেকে পড়াতে পাঠিয়েছে, আর ছেলে এইদিকে প্রেম লীলা শুরু করে দিয়েছে। লজ্জা করা উচিত তোমার এইসব কর্ম করতে। ফোঁস করে কথাগুলো বলে ঠাস করে কলটা কেটে দিল পৃথা। এই ছেলে জীবনেও শোধরাবে না। মনে মনে ডজন খানেক গালি দিয়ে বিছানায় গা এড়িয়ে দিল পৃথা। তারপর চোখ বন্ধ করে মনে মনে ভাবলো আদিল যে ওকে কতটা ভালোবাসে সেও সেটা খুব ভালোই উপলব্ধি করতে পারে। বরং ওর মতো কেউ ওকে ভালোবাসতে পারবে না। কিন্তু সে মোটেও কোনো ছেলেকে বিশ্বাস করে না। সে মনে করে সবাই তার বাবার মতো। পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু হয় না, সবই ছলনা ছাড়া কিছু নেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় পৃথা। ঘুম ভাঙে ফজরের আজানের সময়। একদিকে আজান হচ্ছে, অন্যদিকে কল বেজেই চলছে। স্ক্রিনে নাম্বার না দেখে ঘুম ঝরানো কণ্ঠে হ্যালো বলতেই ওপাশ থেকে যা শুনল তাতে রীতিমতো ভয়ে ওর শরীরের রক্ত হিম হয়ে গেল। পৃথার নানা আরিবুর রহমান ঘন্টা 2 আগে হার্টফেল করেছেন। ওনার অবস্থা খুবই খারাপ, সকাল হয়তো পার যাবে না।
পৃথার নাম ধরে ডেকেছে কয়েকবার, তারপর আর কথা বলতে পারেনি। ওই যে জ্ঞান হারিয়েছে, তারপর আর জ্ঞান ফিরে আসেনি। বড় মামার কথায় পৃথার মামা মাথা কিছুক্ষণ হ্যাং হয়ে যায়। 17টা বছর ধরে মানুষটার মুখও দেখেনি পৃথা, অথচ সেন্স হারানোর আগে নাকি পৃথার নাম মুখে জপ করেছে। এই কষ্ট সে কোথায় রাখবে? পৃথা, আমার কথা শুনতে পাচ্ছিস? বলতেই পৃথা হুম বলে চোখ মুছল বা হাতিয়ে। তুই রেডি থাকিস মা, আমি এখনই তোকে নিতে যাচ্ছি বলে কল কেটে দেয় ওর মামা। এদিকে ওর দাদি বাসায় নেই, ফুপুর বাসায় গেছে গতকাল। দাদিকে কথাটা বলবে কি বলবে না এসব নিয়ে দ্বিধায় পড়ে গেল পৃথা। এই বাসায় কাউকে পছন্দ করে না ও বাসার মানুষগুলো, তাই না বলাই বেটার। ঝটপট অজু করে এসে সালাত আদায় করে নানার জন্য এই প্রথম প্রাণ ভরে দোয়া করল পৃথা। তারপর সব কাজ গুছিয়ে নিতেই বাহিরে বাইকের হর্ন শুনতে পেল সে। পৃথা দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই দেখলো ওর মামা দাঁড়িয়ে আছে বাইক নিয়ে। সেখান থেকে এসে কোনো মতে ড্রেস চেঞ্জ করে ব্যাগ আর ফোনটা নিয়ে রুমে তালা লাগিয়ে আবার মামার কাছে দৌড় দিল। বাইরে দরজা খোলার আওয়াজ পেয়ে হাসানের ঘুম ভেঙে যায়। প্রায় পুরো রাতই সে জেগেছিল। তার মা বাসায় নেই, তাই মেয়েটা একা থাকবে ভেবে তার ঘুম আসেনি। বারান্দায় গভীর রাত পর্যন্ত মেয়ের দরজার পানে চেয়েছিল। শেষ রাতের দিকে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসে। হাসান বিছানা থেকে ধর্মর করে উঠে বসল। পাশে রীতা ঘুমিয়ে আছে। মেয়ে রুমে একা বলে দ্রুত রুম থেকে বের হয়ে দরজার কাছে এসে দেখে পৃথা ওর মামার বাইকে উঠতেই মামা স্টার্ট দিল। নিমিষেই দুজন চোখের আড়াল হয়ে গেল। হাসানের বুকে চিনচিন ব্যথা শুরু হলো। এত ভোরে মেয়ে আবার কোথায় গেল? হাসান দরজা পেরিয়ে জোরে হাঁটা দিল। তারপর দেখলো ওরা শহরে যাবার রাস্তার দিকে চলে গেল। কি হয়েছে ওদের বলে মলিন মুখে হাসান বাসায় এসে দরজাটা লাগিয়ে দিয়ে উঁচু করে নামাজ পড়ে নিল। আল্লাহর দরবারে দুহাত তুলে মেয়ের হেফাজতের জন্য দোয়া করে বাসা থেকে বের হয়ে গেল হাসান। সকালে হাঁটার অভ্যাস তার। অভ্যাস বললে ভুল হবে, হাঁটার নাম দিয়ে পারুলের কবরের সামনে এসে অনেকক্ষণ বসে থাকে হাসান। নিজের ভুলের শাস্তি আল্লাহ তাকে দিয়েছে, তার উপর মেয়ের প্রতি মুহূর্তে তাকে শাস্তি দিয়েই চলেছে। পারুলের কবরের কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে হাসান। এরপর অশ্রুসিক্ত নয়নে কবর জিয়ারত করে। তারপর অস্ফুট স্বরে বলে ওঠে, পারুল, তুমি কি আমাকে ক্ষমা করেছো? সেই যে চলে গেলে আর আমার কাছে ফিরে এলে না। মেয়েটাও আজ 17 বছর ধরে আমার সাথে কথা বলে না, এমনকি সে আমার মুখও দেখতে চায় না। এটা আমার কাছে অনেক বড় বোঝা। এই বোঝার ভার বহন করার ক্ষমতা আমার নেই, তবুও এতটা বছর বুকে পাথর চাপা দিয়ে সহ্য করতে হচ্ছে। হাসানের চোখ দিয়ে পানি পড়ে গাল বেয়ে টপ টপ করে বুক এসে পড়ে পরনের শার্টটা ভিজিয়ে ফেলেছে। আচ্ছা পারুল, তুমি বলো তো, আমাদের পৃথিবী কার মতো হয়েছে? আমার মতো না তোমার মতো? ওর চোখ দুটো কিন্তু একদম তোমার মতো হয়েছে, চুলও তোমার মতো, কিন্তু হাইটে আমার মতো সে হয়েছে। মেয়েটা দিন দিন তোমার মতো সুন্দর হয়ে উঠেছে। কোথাও বিয়ে দেব কি করব কিছুই বুঝতে পারছি না। তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার নেই। কি যে করি ওকে নিয়ে চিন্তায় আমার ঘুম আসে না। এভাবে হাসান তার স্ত্রীর কবরের পাশে দাঁড়িয়ে নানা কথা বলতে লাগলো। পৃথাকে তার নানু আর দেখে যেতে পারেনি। সে হসপিটালে পৌঁছানোর আগেই তার নানু মারা গেছে। পুরো কেবিন জুড়ে কান্নার কলরব উঠে গেছে। বড় মামা পৃথার হাত ধরে দ্রুত তার বাবার কাছে আসছিল। এমন সময় তার বাবার মৃত্যুর কথা জানতে পারে। তবুও মেয়েটাকে নিয়ে বাবার লাশের সামনে গিয়ে দাঁড়ালো। কত বছর পর নানুকে দেখলো পৃথা। চোখের পানি আর ধরে রাখতে পারল না। পৃথার নানি আধা চিৎকার দিয়ে বলল, এখন কেন দেখতে এসেছিস? মরার পর দেখতে আসছিস? এখন দেখে কি হবে? যার যাওয়ার কথা সে চলে গেছে, এবার তো শান্তি পেয়েছিস। কেবিনের সামনে আর দেরি না করে ওখান থেকে বাহিরে চলে এলো পৃথা। আকাশে মেঘ করেছে, হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি হতে শুরু করলো। তিনতলা থেকে নেমে নিচের তলাতে আসতে ওর কাছে একটা কল আসলো। ব্যাগ থেকে ফোনটা বের করেই দেখে নাজমুল স্যার কল দিয়েছে কয়েকবার। কথা বলতে মোটেও ইচ্ছে হচ্ছিল না, তাই কল কেটে ফোন ব্যাগে রাখতেই আবার কল এলো। মুখে বিরক্তির ভাব টেনে কলটা রিসিভ করলো পৃথা। সালাম দিতেই নাজমুল স্যার ধমকের স্বরে বলে উঠল, রাখো তোমার সালাম। তোমায় কখন আসতে বলেছিলাম, আর এখন কটা বাজে? আমার সঙ্গে ফাজলামি করো। তুমি জানো এখানে কি হয়েছে? স্যার, আমার নানু মারা গেছেন। আমি এইখানে এসেছি। আগামী 2-3 দিনও মনে হয় কোচিংয়ে যেতে পারবো না। তোমার নানু মারা গেছে না যেটা আছে সেটা আমার দেখার দরকার নেই। অফিসে বড় ধরনের সমস্যা হয়েছে, 10টার মধ্যে চলে আসবে। তোমাকে যেন উপস্থিত দেখি। কথা শেষ হবার আগেই কলটা বিচ্ছিন্ন হয়ে গেল।
কল কেটে দিল বলে রাগে নাজমুল হুদা টেবিলে জোরে চাপড় দিল। তারপর আবার কয়েকবার কল দিল, কিন্তু বরাবরই নাম্বার বন্ধ দেখালো। নাজমুলের টাক মাথার চান্দি যেন হঠাৎই গরমে তেতে উঠল। হাঁটুর বয়সী মেয়ের সাহস দেখে তিনি তাজ্জব বনে গেল। এতদিন ভালোবেসে কথা বলেছে দেখে মাথায় উঠে গেছে, এবার এমন টাইট দিব কেঁদে কুল পাবে না। এদিকে নেট দুর্বল বলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে হঠাৎ ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। পৃথা নাজমুল স্যারকে ভালো করেই চেনে। এই মানুষটা ভীষণ বকাটে, রাগের অধিকারী। অন্য স্যারদের পান থেকে চুন খসলেই অকথ্য ভাষায় গালাগালি করে, আর পৃথা তো তার কাছে চুনোপুটি মাত্র। এমনি গতকাল তার উপর রেগে আছে, তার ভেতর এমন ঘটনা ঘটে গেল। চাইছিলাম ওখান থেকে কোনো সমস্যা ছাড়াই চলে আসতে, কিন্তু আজ যা ঘটলো তাতে এত সহজে তিনি ছাড় দেবেন না পৃথাকে। টেনশনে মাথা মনে হয় ছিঁড়ে যাবে। এদিক ওদিক তাকিয়ে দেখলো বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বাহিরের সবাই এসে নিজের প্লেসে জমা হয়েছে। ঝালমুড়িওয়ালাও এসে কোণে বসে তার রমরমা ব্যবসা জমিয়ে ফেলেছে। অতিরিক্ত মানুষের ফলে নিঃশ্বাস নেওয়া যেন দায় হয়ে পড়েছে তার ভিতর। এখানে সবার কথাবার্তায় মাছের বাজারে পরিণত হয়েছে স্থানটি। ব্যাগে সব সময় ছাতা থাকে পৃথার, তাই ছাতাটা বের করে মেলে ধরে বৃষ্টির মধ্যে বের হয়ে গেল, চলে গেল পৃথা। ওপরে গেলে নানির আরও কথা শুনতে হবে, তাই আর সেদিকে গেল না। অদূরে সিমেন্টের বেদির উপর চুপ করে বসে ফোন অন করার চেষ্টা করতে লাগলো পৃথা, কিন্তু বরাবরই ব্যর্থ হলো সে। রাতে যদি চার্জে লাগিয়ে ঘুমাতো তাহলে হয়তো আমার অঘটন ঘটনা কখনোই ঘটতো না। ফোন আবার ব্যাগে রেখে চুপ করে বসে রইল। এই বৃষ্টির মধ্যেই পরপর দুটো প্রাইভেট কার এসে গেটে দাঁড়ালো। গাড়ি থেকে ছাতা মাথায় একটা যুবক নামলো। পরের গাড়িতে এক বোরখা পরিহিত মহিলা, একটা পুরুষ আর 21 থেকে 22 বছরের একটা মেয়ে নামলো। মহিলাটি কাছে আর ফোনে কথা বলছে। তারা দ্রুত উপরে উঠে গেল। হয়তো তাদের কোনো আপনজনই হসপিটালে আছে। আরিবর রহমানের বড় মেয়ে রাহেলা এসে ডুকরে বাবার লাশের সামনে পড়ল। নিমিষেই পরিবেশটা আবারও ভারী হয়ে উঠল। রাহেলার বড় ছেলে রাফাত দ্রুত বের হয়ে এলো বারান্দায়। এমন পরিবেশে থাকতে সে মোটেও অভ্যস্ত নয়। বৃষ্টির ছিটা বারান্দার গ্রিলে লেগে ছিটকে এসে ফ্লোরে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। তবুও রাফাত গ্রিলের কাছে এগিয়ে গেল। আকাশে কয়েকবার বিজলি চমকালো। আকাশ যেন কালো মেঘে আরও ছেয়ে গেল। অঝরে বৃষ্টি বর্ষণ হয়েই চলেছে। হঠাৎ একটা অরেঞ্জ কালার ড্রেসে পরা মেয়ের দিকে চোখ আটকে গেল তার। গাছের নিচে বেরিতে ছাতা মাথায় বসা, এক হাতে ছাতা ধরে আছে, অন্য হাত দিয়ে কিছুক্ষণ পরপর চোখের পানি মুছছে। আজও সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাউনির নিচে অবস্থান করছে, আর মেয়েটা গাছতলায় লুকিয়ে লুকিয়ে অস্ত্র বিসর্জন দিচ্ছে। রাফাত ভালো করে দেখার জন্য আরো কাছে এগিয়ে যেতেই রাহি ভাইয়া বলে ডেকে উঠল। রাফাতের দৃষ্টিভ্রম হয়ে গেল। পেছন ফিরে দেখে ওর ছোট বোন রাহি ছলছল চোখে তার দিকে চেয়ে আছে। রাফাত মেয়েটির দিকে আরো একবার তাকিয়ে রাহির দিকে চোখ ফিরিয়ে বলল, কিছু বলবি? আম্মু তোমায় ডাকছে। রাফাত কিছু বলতে যাবে এমন সময় রাহি ওর হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে। ভেতরে ঢুকেই তার আম্মু চিৎকার করে কথা বলতে শোনা গেল। রাহেলা বেগম তার মায়ের ওপর চরম খেপেছে, কারণ সে শুনেছে পৃথাকে তার মা অনেক বকাঝকা করেছে। তার কথা কেন তাকে বকাঝকা করবে? এমনি মেয়েটা আসে না তাদের কাছে, তার ভেতর কেন তাকে এত সব কথা শুনতে হবে? সে আর জীবনেও আসবে? ও কিভাবে একা একা বড় হয়েছে তা আমরা সবাই জানি। তারপরও আম্মা, আপনি কেমন করে তাকে এত কথা শোনান? পৃথার বড় মামা চিন্তিত স্বরে এসে বলল, আপা, ও যে কোথায় গেল আল্লাহ জানে, নাম্বারটাও বন্ধ দেখছি। এই সময় ওকে কোথায় খুঁজবো? হয়েছে আপনার শান্তি? বলে রাহেলা বেগম কি করে কেঁদে ফেল। এমন সময় রাফাত কিছু একটা ভেবে বলে উঠল, পৃথা কি অরেঞ্জ কালার ড্রেস পরে এসেছিল? বড় মামা হ্যাঁ বলতেই রাফাত বলল, তাকে আমি দেখেছি। আপনারা হসপিটালের সব সমস্যা মেটান, আমি তাকে নিয়ে বাসায় যাচ্ছি। কথাগুলো বলে রাফাত কেবিন থেকে বের হয়ে চলে গেল। ছাতা মাথায় রাফাত এসে পৃথার পাশে বসে টিস্যু এগিয়ে দিয়ে বলল, আড়ালে কান্না করার চেয়ে না কান্না করাই উত্তম। বরং সবার সামনে যদি তোমার চোখের এক ফোঁটা পানি পড়তো তাহলে অন্তত সবার একটু হলেও আত্মা ঠান্ডা হতো। পুরুষ কণ্ঠ শুনে পৃথার ধ্যান ভাঙল। এতক্ষণ সে মনে হয় অন্য কোনো চিন্তায় বিভোর ছিল। পাশে চেয়ে দেখে একটা পুরুষ বসে আছে। তাকে দেখে পৃথা উঠতে যাবে এমন সময় রাফাত ওর হাত ধরে আবার বসিয়ে বলল, আমার মনে হচ্ছে তুমি দেখতে খুব মিষ্টি হলেও
একটু বেশি অহংকারী। কথাটা কি ঠিক বললাম পৃথা? পৃথা হাতটা ছিটকানি দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপনার অসভ্যতামির জন্য কি আমাকে মানুষ ডাকতে হবে? আপনি কোন সাহসে আমার হাত ধরেন? আপনি কি আমাকে চেনেন না জানেন? তাহলে কেন এই অসভ্যতামি? রাফাত ঠোঁট উল্টিয়ে পৃথার দিকে চেয়ে আবার বলল, আমি জানি তুমি বড় হয়ে গেছো, কিন্তু এত বড় হয়ে গেছো তা জানতাম না। ছেলেটির কথা শুনে পৃথা বুঝতে পারল ছেলেটি তার চেনা কেউ, হয়তো মায়ের কোনো আত্মীয় হবে। তাই কিছু আর বলল না, বরং সেখান থেকে মামার কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই রাফাত ওকে ডেকে বলল। আমাকে কি চিনতে পেরেছো পৃথা? পৃথা ঘাড় বেঁকিয়ে রাফাতকে দেখে বলল, না, আপনাকে চিনি না আমি। আবার চেনার প্রয়োজন বোধও করছি না আমি। আমি ঠিকই ধরেছি, তুমি বেশ অহংকারী আর বোঝালো মেয়েও বটে। মেয়ে মানুষের এতটা তেজ থাকা ভালো নয়। যা হোক, সেই দিকে না যাই। আমি তোমার রাহেলা খালামনির ছেলে রাফাত চৌধুরী। এবার নিশ্চয়ই চিনতে ভুল হবে না। চলতে গিয়েও পৃথা থেমে যায়। এখন প্রচন্ড লজ্জা লাগছে তার। তারপরও লজ্জাকে মন থেকে দূর করে পৃথা রাফাতের চোখের সাথে চোখ মিলিয়ে বলল, আসলে ভাইয়া, আমার স্মৃতিশক্তি তেমন একটা প্রখর না আসলে, তাই আপনাকে চিনতে পারিনি। আর আপনি যে বললেন আমি অহংকারী, সেটা আসলে মোটেও সত্যি না। ওটা আমার অহংকার না, বরং ওটা আমার আত্মমর্যাদা। কথাগুলো বলেই পৃথা ওর মামার কাছে চলে গেল। যাক বাব্বা, আমাকে পাত্তাই দিল না। দম আসতে বলতে হয়, না হলে এই জীবনে কেউ এভাবে একা থাকে? অ্যাম্বুলেন্স ভাড়া করে সেদিন আলুবর রহমানের লাশ বাসায় আনা হয়, এনে দাফনও করা হয়। দাফনের পর আবার বৃষ্টি যেন জেঁকে বসে, থামার কোনো নামই নেই। রাহেলা বেগম সহ পাশের বাসার সবাই পৃথার দিকে বিশেষ নজর দেয়। মা মরা মেয়ে মায়ের ভালোবাসা পায়নি, তাই তারা ওর যত্ন নিতে ত্রুটি করে না। দুদিন পৃথাকে তারা তাদের সাথে রাখে। এমনকি রাহেলা বেগম অনেকটা জোর করে রাফাতের সাথে পৃথাকে বাহিরে পাঠিয়েও দেয়। অনিচ্ছাও সত্ত্বেও পৃথাকে রাফাতের সাথে অনেক জায়গায় যেতে হয়েছে। রাহেলা বেগমের মনে যে কি চলছে সেটা রাহেলা বেগমই ভালো জানেন। এসি গাড়ির মধ্যে লাবণ্য চৌধুরী বসে রাস্তার ওপাশে বাইকে বসা ছেলেটির দিকে মনোমুগ্ধ হয়ে চেয়ে আছে। সে এক জিনিস দুবার ব্যবহার খুব কম করে, কিন্তু 4 বছর পার হতে চলল এই একটা ছেলের প্রেমে সে বারবার হাবুডুবু খাচ্ছে। তাকে সে যতই দেখে ততই তার প্রেমে পড়ে যায়। তার নজর কাড়া চেহারা, বিশেষ করে তার ড্যাশিং মার্কা চুল। খুব কম মানুষ এমন চুলের অধিকারী হয়। তাছাড়া সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র। পারফেক্ট মানুষ হয়ে পৃথিবীতে কয়জন মানুষ জন্মে? তবে সেসব ভাগ্যবান মানুষেরা জন্মে, তাদের মধ্যে এই ছেলেটা অন্যতম একজন। মোকাই চৌধুরীর একমাত্র মেয়ে, যার অর্থ, নাম, যশ, সম্মান, খ্যাতির কোনো কমতি নেই। কিন্তু 4 বছর হয়ে গেল লাবণ্য ছেলেটির মনে এখনো জায়গা করে নিতে পারেনি। যতবার তাকে প্রপোজ করেছে ততবারই সে রিজেক্ট হয়েছে। অথচ সে লাবণ্যর মতো অনেক মেয়েরই ক্রাশ। লাবণ্য ছেলেটিকে প্রথম দেখেছিল তাদের ক্লাসে। পড়ালেখায় অত্যন্ত ভালো, কিন্তু কারোর সাথে কোনো কথা বলে না। সবাই ভাবলো ছেলেটা একটা আবার মার্কা, তাই ক্লাসে ব্যাট ছেলেরা তাকে নাস্তাহাল করার কমতি রাখলো না। একদিন দুদিন ছেলেটি মুখ বুঝে সব সহ্য করে, কিন্তু তৃতীয় দিনের বেলায় আর চুপ থাকে না সে। সেদিন সে সবার শেষে ক্লাসে আসলো। ক্লাসে ঢুকতে কিছু ছেলে ওর পিছু নেয়। কেউ শার্টের বোতাম খুলে মস্করা করে, কেউ বা পিঠ চাপড়ে থাবা মেরে তাচ্ছিল্য করে। সে বারবার বলছিল তার এসব পছন্দ না, কিন্তু ছেলেগুলো সেটা শুনছিল না। সাথে কয়েকটা মেয়েও এসে যোগ দিল। সবাই তাকে জোগাড়ের মতো ট্রিট করছিল, আর পুরো ক্লাসের স্টুডেন্টরা মজা করে দেখছিল আর হাসছিল। ছেলেটি রেগে গিয়ে কোনো কথা না বলে শিক্ষকের চেয়ার তুলে ক্লাসরুমের জানালার কাছে পরপর কয়েকটা বাড়ি বসিয়ে দেয়। তার এমন পাগলামি কাণ্ডে পুরো ক্লাসের স্টুডেন্টরা ভয় পেয়ে সেদিনই থ মেরে গিয়েছিল। ছেলেটি চিৎকার দিয়ে বলে উঠল, চুপ করে থাকি বলে মোটেও ভেবো না আমি শান্ত স্বভাবের ছেলে। যদি আমি একবার অশান্ত হয়ে যাই তাহলে তোমাদের আমার কাছে শিক্ষা গ্রহণ করতে হবে। এরপর যদি ফের কেউ আমার সাথে লাগতে আসো তাহলে একদম খেয়ে ফেলবো। উফ, কি ডায়লগ ছিল! সেদিন থেকে লাবণ্য ছেলেটির প্রেমে মজে যায়। ক্লাসে হাঙ্গামা করার জন্য অবশ্যই তাকে অনেক বেগ পোহাতে হয়। সবাই ভেবেছিল ছেলেটিকে ভার্সিটি থেকে হয়তো বের করে দেওয়া হবে তার এমন কর্মকাণ্ডে, কিন্তু সবাইকে সে তুড়ি মেরে দেখিয়ে দিয়েছিল আসলে সে যেন কোনো কাউকে খেয়ে ফেলার মতোই মানুষ। দিব্যি পরের দিন থেকে সে ক্লাস করেছে, বরং অন্যদের এর জন্য সাজা পেতে হয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে লাবণ্য একবার অন্যদিকে চেয়ে আবার ছেলেটির দিকে চেয়ে রইল। একটা আভিজাত্য সেলুনের সামনে আলিশান মোড়ে বাইকে বসে আছে আদিল। কাকে যেন কল করছে।
কিন্তু নাম্বার বারবার বন্ধ দেখার জন্য কিছুটা মনক্ষুণ্ণ হয়ে বাইক ছেড়ে উঠতেই একটা চলন্ত কার থেকে ঠান্ডা পানি ও ক্যান ছুটে এলো ওর দিকে। আদিল গাড়িটির দিকে তাকিয়ে দেখলো কিছু বকাটি ছেড়ে ডোর দিয়ে হাত বাড়িয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে উঠল একসাথে। আদিল পাল্টা হাসি ওদের ফেরত দিয়ে ক্যানটি তুলে এত জোরে একটা পা দিয়ে শট করলো ওদের লক্ষ্য করে যে সেটা গিয়ে সোজা একজনের হাতের সাথে বাড়ি খেয়ে ছিটকে অন্যদিকে চলে গেল। বস্তুত একটা ছেলে তখনও হাত বাড়িয়ে ওকে টিচ করেই চলছিল। কিছু দূরে গিয়ে গাড়িটি ব্রেক কষে থেমে গেল। কেবল ডোর খুলে তারা বের হবে তখনই একটা ছেলে এসে লাথি দিয়ে আবার ডোরটা বন্ধ করে হাত ইটটা উঁচু করে ধরেই বিশ্রী ভাষায় বলে উঠল, দোষ করে আবার গাড়ি থামিয়েছিস? হাত পা ভাঙার শখ জেগেছে? শালা 6 মাসেও বাথরুমে সেরে পানি খরচ করার মতো হাতের অবস্থা থাকবে না। সশরীরে ঘরে ফিরতে চাস তো এখান থেকে এক্ষুনি চলে যা। ছেলেগুলো আর না নেমে গাড়ি নিয়ে চলে যায়। আদিল শুধু ছেলেটাকে হাত দিয়ে ইশারা করে সেলুনে ঢুকে পড়ে। আদিল চেয়ারে বসতে একটা ছেলে এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। সেলুনের মালিক অভিজিৎকে উদ্দেশ্য করে আদিল বলে উঠল, দাদা, মানুষ সেলুনে মডেলদের ছবি টাঙায়, আর আপনার সেলুনে দেখছি আপনি আমার মডেলিং করা কিছু পিক লাগিয়েছেন। বাইরে আমার পিক দেখে তো আমি নিজেই চমকে উঠেছি। আপনি তো দেখছি আপনার নিজের ব্যবসা নিজেই লাটে উঠাবেন। অভিজিৎ আদিলের কাছে এসে মুচকি হাসি দিয়ে বলল, তোমার পিক দিয়ে যত ফায়দা আছে মডেলিংয়ের পিক দিয়ে ততটাও ফায়দা নেই আদিল। এমনি তো কাস্টমার আছে, সাথে তোমার পিকের জন্য তোমার ভাই ব্রাদার্সরাও নিয়মিত এখানে চুল কাটতে আসে। এখন বলো, ব্যবসা লাটে উঠবে না, শুধু মুনাফাই বাড়বে? আদিল কিছু বলতে যাবে এমন সময় ওর ফোনে কিছু মেসেজ এলো। কথা না বাড়িয়ে ফোনের দিকে চেয়ে মেসেজ সিন করে যা দেখলো তাতে ওর পায়ের রক্ত মাথায় চড়চড় করে উঠে গেল। হাত শক্ত করে মুঠে করে চাপা আওয়াজে বলে উঠল, পৃথা? পৃথার হোয়াটসঅ্যাপ থেকে পরপর কয়েকটা পিক পাঠানো হলো আদিলের হোয়াটসঅ্যাপে। একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে সে খাবার খাচ্ছে। দুজনের মুখটা বাউন্স করে দুটো পিকও আছে তার মধ্যে। লাস্ট পিকটা ছিল মারাত্মক। পৃথার সামনের দিকে চলেছে আর ছেলেটি পৃথার ওড়নার কোণা ধরে ওর পাশে চলছে। তাদের চলা অবস্থায় ক্যামেরার ফটো ধারণ করা হয়েছে। পিকের শেষে আবার বড় বড় করে লেখার ক্যাপশন, ক্রাশ আর কুত্তা, এই দুইটা জিনিস সামনে পড়লে বুকটা একটু বেশি ধরপড় করে। তার মানে ছেলেটি ক্রাশ আর আমি কুত্তা। কথাগুলো ভাবতেই আদিলের পুরো শরীর রাগে হিড় হিড় করতে লাগলো। সাথে সাথে আদিল পৃথাকে কল দিল। পৃথাও কল কেটে অফলাইনে চলে গেল, এমনকি নাম্বারও বন্ধ করে দিল। আদিল নিজের রাগকে কন্ট্রোল করে ফোনটা পকেটে রেখে সামনের দিকে তাকাতেই অভিজিৎ ভ্রুজোড়া নাচিয়ে বলল, এনি প্রবলেম ব্রো? নাথিং। বলে অভিজিৎকে বলল সে চুলের কোনো কাটিং দিতে চায়। দাড়িগুলো মস্ত বড় করে ফেলেছে সে। পৃথার সামনে গেলে পৃথা সবসময় ওকে বাচ্চা ছেলে বলে প্রথমেই তিরস্কার করে। তাই সে এবার শরীরের ওজন বাড়িয়েছে, প্লাস দাড়িও রেখেছে, উদ্দেশ্য একদম নিজেকে ভিন্ন স্টাইলে উপস্থিত করা। অভিজিৎ নিজে ওর চুল কেটে দিল, প্লাস দাড়িও একদম নিউ স্টাইলে কাটিং দিয়ে আয়নার দিকে আদিলকে চাইতে বলল। আদিল আয়নায় একবার নিজেকে দেখেই অভিজিৎকে প্রশ্ন করল, দাদা, আমাকে কি 25 বছরের লাগছে নাকি 28 বছরের ছেলে লাগছে? আদিলের শরীর থেকে কাপড় খুলতে খুলতে অভিজিৎ বলল, দুটোতেই যায় তোমার বয়স। সবাই বয়স কমাতে চায় আর তুমি বাড়াতে চাও, কেন বলো তো? এদের কথার মাঝে হঠাৎ মিলন বলে উঠল, ভাই, আপনার বিরুদ্ধে আমার অভিযোগ আছে। আদিল চেয়ার থেকে উঠতে উঠতে বলল, জলদি বলো, আমার এক জায়গায় যেতে হবে। আরে তোর কথা রাখতো, আগে ওর কটা ফুল পিক তুলে নিত। এত সুন্দর লুকিং হারাতে চাই না আমি। এই নিউ পিকগুলো কাল লাগাবো। ওখানেই তো আমার আপত্তি। আমি আর আদিল ভাইয়ের পিক তুলব না। ওনার জন্য আমার 6 বছরের সংসার ভাঙতে চলেছে। কথাগুলো বলে অন্যদিকে মিলন যেতেই অভিজিৎ খপ করে ওর হাতটা চেপে ধরে বলল, কই যাস? পিক তুলে যেখানে খুশি সেখানে যা, বুঝলি? এদের কথা শুনে আদিল মুচকি হেসে বলল, আরে দাদা, ওরে ছেড়ে দেন না। আসল কথা তো বলতে পারছে না লজ্জায়, তাই অমন করছে। অভিজিৎ অবাক হয়ে বলল, তুমি জানো সেই কথা? জানি তো। ভাই, ভালো হবে না কিন্তু। আমার একটা সম্মান আছে। আমার সম্মান আর ধুলায় মিশিয়ে দিয়েন না। এমনি কয়েকদিন ধরে বাসায় ব্যাপক অশান্তি চলছে, আর প্যারা নিতে পারছি না। বাসায় গেলে ওই একই ঘ্যাঙর ঘ্যাঙর করে কানের কাছে না ফেলতে পারছি না গিলতে পারছি। বাদ দেন তো।
বলে মিলন ওর ক্যামেরা আনতে গেল। অভিজিৎ আদিলের দিকে সে হাত দিয়ে ইশারা করে বলল, ব্যাপার কি? আমাদের লাভার বয়ের আবার কি সমস্যা দেখা দিল? ওনার কাছে শুনতে হবে না, আমি বলছি। আমার বউ আর ছোট বোনের প্রেম কাহিনী। জীবনের এই ইতিহাসে প্রথম কাহিনী সৃষ্টি হয়েছে। আমাদের আদিল ভাই, ভাবি আর ননদের একসাথে ক্রাশ হয়ে উঠেছে। আমার বউ আমাকে কত ভালোবাসতো, কিন্তু যেদিন থেকে আমার ফোনে ভাইয়ের পিক দেখেছে সেদিন থেকে কান ঝালাপালা করে তুলেছে। কবে বাসায় আদিলকে নিয়ে যাচ্ছি। আদিলের আদিলের সমস্যা থাকলে সে নিজেই নাকি তার সাথে দেখা করবে। এ নিয়ে ছোট বোনের সাথেও তার ঝগড়া হয়েছে। এমন সুন্দর মানুষ নাকি সে কোনোদিনও দেখেনি। ভাই, আমি হলফ করে বলতে পারি, আপনার এই সুন্দর চেহারাই একদিন আপনার শত্রু হয়ে দাঁড়াবে, দেখেন। মিলনের কথা শুনে অভিজিৎ মিলনের ঘাড়ে জোরে একটা চাপড় দিয়ে বলল, চাপ বেটা, এসব কি বলিস? তোর তো দেখছি মুখে কিছুই আটকায় না, এসব কথা বলতে আছে নাকি? হ্যাঁ, আপনার বউ যখন কোনো ছেলের জন্য আপনার সাথে 2 নম্বরই করবে তখন বুঝবেন জ্বালা কাকে বলে। কথাগুলো বলে মিলন আদিলের বিভিন্ন পোজে ফটোশ্যুট করতে লাগলো। পাশের এক কাস্টমার কথাটি বলে হেসে উঠল। সেলুনে থাকা আরো 12 থেকে 13 জন কর্মচারীরাও হেসে উঠল একসাথে। আমি বাসায় নেব এমন ভুল আমি পাগল হলেও যেন করি না। ওহে পাগলাগন, তাহলে আমার যে বউ হারিয়ে যাবে এমন ভুল আমি করি। আদিলের এসব ভালো লাগছে না। টাকা বের করে অভিজিতের হাতে গুজিয়ে দিয়ে বের হলো সেখান থেকে। অভিজিৎ পেছন থেকে ডেকে উঠল, আরে রশিদটা তো নিয়ে যাবে। রশিদ লাগবে না বলে আদিল ওর বাইকে চড়তেই সামনে দিকে ব্ল্যাক কালারের একটা গাড়ি রাস্তার ওপাশে দাঁড়িয়ে আছে। আদিল ব্যাপারটা বেশ ভালো করেই বুঝতে পারলো সেটা আর কেউ নয়, লাবণ্য সেখানে আছে। আদিল আবার গাড়ির দিকে চেয়ে মুচকি হাসল। যে মেয়ে কোনো কাজে এতটুকু দেরি করা পছন্দ করে না, সে মেয়ে আমার জন্য রাস্তায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে মোটেও বিরক্ত বোধ করে না। উফ বলে দীর্ঘশ্বাস ফেলল আদিল। আবার পৃথার কথা মনে পড়ল আদিলের। দিন দিন তার সাহস বেরিয়ে চলেছে। বাইক স্টার্ট দিয়ে ঝড়ের বেগে স্থান পরিত্যাগ করলো আদিল। আদিলের পেছনে লাবণ্য গাড়ি নিয়ে ওকে ফলো করতে লাগলো। একটা রেস্টুরেন্টের কাছে এসে গাড়ি স্ট্যান্ড করলো আদিল। তারপর সোজা রেস্টুরেন্টে ঢুকে গেল সে। লাবণ্য দ্রুত গাড়ি থেকে বের হয়ে আদিলকে অনুসরণ করলো। এই প্রথম আদিল ওর দিকে চেয়ে মুচকি হাসি দিয়েছে। ব্যাপারটা যে তার কত ভালো লেগেছে সেটা সেই শুধু অনুভব করেছে। তবে সে একটা ব্যাপারে কনফিউশনের মধ্যে আছে। আদিল কি জানতে পেরেছে সে গাড়ির ভেতর ছিল? লাবণ্য নিজের মাথায় নিজেই চারটি মেরে বলল, একদম নতুন গাড়ি, আমি আজ প্রথমে গাড়ি ইউজ করছি, তাহলে সে চিনবে কেমন করে? তার জানারও তো কথা নয় যে আমি এই গাড়িতে আছি। ধুর, আমিও যে কী ভাবি না। আদিল প্রায় সামনেই বসেছে। আদিলকে এড়িয়ে ওর দিকে 5টা টেবিল দূরে লাবণ্য বসেছে। এখানে আদিল প্রায় আসে। খাবার খেয়ে বসার জন্য খাবার প্যাক করে নিয়ে যায়। একটু পর বার্গার আর হট সস দিয়ে গেল ওয়েটার। আদিল তাকে কিছু বলতে ওয়েটার মুচকি হেসে বলল, স্যার, আমি জানি আপনি কি চাচ্ছেন। 3 বছর ধরে আপনাকে চিনি। আপনি খান, আমি প্যাক করে দিচ্ছি। আদিল বলে ফোনটা বের করে আবার দেখলো পৃথা কিছু ফটো পাঠিয়েছে। আদিল আবার দীর্ঘশ্বাস ফেলে পিকগুলো চেক করতেই ওর চোখ শক্ত হয়ে গেল। মুহূর্তের মধ্যেই ওর চোখ লাল হয়ে গেল, সাথে সাথে চোখটা ছলছল করে উঠল। এক ছাতার নিচে রাফাত আর পৃথা দাঁড়িয়ে হাঁটছে। ওই অবস্থায় ক্যামেরা বন্দি করা হয়েছে তাদের। নিচে একটা মেসেজ, আমাদের কেমন লাগছে আদিল সাহেব? আমার মনে হচ্ছে তিনি আপনার দুলাভাই হতে চলেছেন। দারুণ মানিয়েছে, তাই না? মেসেজটা দেখে আদিল আরো মাথা নিচু করতে ওর চোখ দিয়ে টপ করে এক ফোঁটা জল পড়লো ফোনের স্ক্রিনে। এবার সে নিজেই ফোন বন্ধ করে দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সামনে রাখা জুসের গ্লাসে একটা চুমুক দিল। খাওয়ার আর ইচ্ছে নেই। খাবারগুলো প্যাক হলেই সে বের হয়ে যাবে। আদিলের এমন চেহারার পরিবর্তন এত দ্রুত কেন বদলে গেল সেটা লাবণ্য বুঝতে পারল না। এমন এক রেস্টুরেন্টে একদল ছেলে এসে ঢুকলো। রেস্টুরেন্টের ম্যানেজারের কপালে রিভলভার ঠেকিয়ে বলল, এইখানে আদিল কে রে? দোস্ত ওই যে, বলে অন্য একটা ছেলে আদিলকে দেখিয়ে দিল। ওহ, তুই মুখ লুকিয়ে এখানে বসে আছিস। এই আপনারা এখান থেকে চলে যান, আমাদের পার্সোনাল কিছু কাজ আছে এখানে। কথাগুলো বলতেই যে যার মতো হুড় হুড় করে বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে।
কারণ হাতে তাদের রিভলভার ছিল। কয়েকদিন আগে এক মেডিকেল স্টুডেন্টের সাথে আদিলের ঝামেলা হয়েছিল। সেখান থেকে একটা স্টুডেন্ট ওখানেই ওকে ধমকি দিয়েছিল তারা আদিলকে দেখে নেবে। তাই আজ দলবল নিয়ে আদিলকে সাহায্য করতে এসেছে। টেবিলে রাখা আদিলের ফোনটা হাতে নিয়ে একজন বলল, সেলিব্রিটি মানুষের ফোন বন্ধ কেন? না ফোনে ব্যালেন্স নেই, ফকির নির্পুত কোথাকার। এদের কথা শুনে লাবণ্য প্রচণ্ড ভয় পায়। ও চেয়ার ছেড়ে উঠতে এক ছেলে বলল, আরে ম্যাডাম, ফাইটিংয়ের সময় এত নাড়াচাড়া ঠিক না। কোথায় কি লেগে যাবে শেষে হসপিটালে দৌড় দিতে হবে, ওখানেই বসে থাকেন। এদের কথার মাঝে আদিল শান্ত গলায় বলে উঠল, ফোনটা দাও। ফোনটাই তোমার, এই নাও। বলেই সামনের ছেলেটি ওর দিকে ফোনটা এগিয়ে দিল। আদিল হাত বাড়িয়ে নিতে অন্য ছেলে ওকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আদিল কিছু না বলে উঠতে যাবে তখনই ওর মাথায় জুস ছেড়ে দিল একজন। তারপর বলল, কিরে আসিম, কার কাছে আমাদের আনলি? এ তো নিজের পায়ে নিজেই দাঁড়াতে জানে না। কথাটি শেষ করতে পারে না তার আগেই আদিল আর হাতটা সমান্তরাল করে ছেলেটির গলায় কিক মারল। ছেলেটির হাত থেকে ফোনটা পড়ে গেল এবং সে গলা ধরে কাশতে কাশতে বসে পড়ল ফ্লোরে। আদিল ফোনটা ফ্লোর থেকে তুলে নিয়েই পকেটে পুরো। পেছন থেকে কেউ আদিলের চুল ধরে ওর মাথা নিচু করতেই আদিল ওর হাতটা চেপে ধরে মুচড়ে সামনে এনে পেট বরাবর একটা লাথি বসিয়ে দিল। তারপর হাতে খাবার ট্রেটা নিয়েই কয়েকজনকে একসাথে বাড়ি বসালো। একটা ছেলে দৌড়ে এসে ওকে ঘুষি মারতেও খপ করে হাত ধরে ফেললো। তারপর হাতে মোচড় দিয়ে নিচে ফেলে দিয়ে নাক বরাবর একটা ঘুষি মারতেই ছেলেটি জ্ঞান হারিয়ে ফেললো। যেই ছেলেটি রিভলভার ধরেছিল সে সাথে সাথে আদিলের দিকে তাক করতেই আদিল ওর দিকে সসের বাটিটা ছুঁড়ে মারল। রিভলভারটি কোথায় যেন ছিটকে পড়লো আর চার হাত পা চারদিকে ছড়িয়ে ধরাস করে ফ্লোরে পড়ে গেল। একটা ছেলে ফোন বের করে ভিডিও করা শুরু করে দিয়েছে। সেটা দেখে আদিল তার কাছে গিয়ে ফোনটা কেড়ে নিয়ে গায়ের শক্তি দিয়ে ফ্লোরে একটা আছাড় মারল। ছেলেটি এই বলতেই ফটাফট গালে চর পড়ল ছেলেটির। তারপর আদিল আঙুল তুলে চোখ গরম করতেই ছেলেটি চুপ হয়ে গেল, এমনকি মুখে আহ শব্দটিও আর করল না। আদিল এবার চিৎকার করে বলল, ফার্দার যদি আমার সাথে লাগতে আসিস তাহলে তোদের এমন জায়গায় আঘাত করব তখন অন্য ডাক্তার দিয়ে আর চিকিৎসা করতে পারবি না। তখন নিজেদের সার্জারি নিজেদেরই করতে হবে, না কাউকে দেখাতে পারবি না যন্ত্রণা সহ্য করতে পারবি। আদিল আর কথা না বাড়িয়ে সোজা লাবণ্যর কাছে গিয়ে টেবিলে একটা থাপা মেরে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছে? লাবণ্য কাঁপতে লাগলো আদিলের ধমকে। আদিল লাবণ্যর হাত ধরে ম্যানেজারের কাছে এসে বিলি মিটিয়ে প্যাক করা খাবার নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলো। তারপর লাবণ্যকে গাড়িতে উঠিয়ে বলল, আমি যেন দ্বিতীয়বার না দেখি তুমি আমার পিছু নিয়েছো। এমনটা যদি আবার রিপিট হয় তাহলে তোমাকে ব্যাপক পস্তাতে হবে, কথাটা মাথায় ঢুকিয়ে নিও। আদিল জোর বন্ধ করে ড্রাইভারকে বলল সোজা বাসায় চলে যেতে। সামনে থেকে গাড়ি চলে যেতেই আদিল বাইকে চলে বসার উদ্দেশ্যে রওনা দিল। রাত 9টা বাজে। বাসায় অনেক পিঠার আয়োজন করা হয়েছিল তাই দেরি হয়ে গেল। সবকিছু বেঁধে নিয়ে বাসায় আসতে আসতে রাত 9টা পার হয়ে গেছে। বড় মামা পৃথাকে বাসায় রেখে যায়। পৃথা কেবল তার ড্রেস চেঞ্জ করেছে এমন সময় পৃথার দাদি এসে দরজায় নক করে। পৃথা তাড়াহুড়ো করে দরজা খুলে দিতেই পৃথার বাবা আর দাদি একসাথে দরজা দিয়ে ভেতরে ঢুকলো। ওর বাবার হাতে 5টা চিঠি। সেগুলো নিয়ে প্রায় পৃথার মুখের উপর ছুঁড়ে মারল হাসান। তারপর কঠিন গলায় বলে উঠল, শিহাবুদ্দিনের ছেলে আদিলের সাথে তোমার কিসের সম্পর্ক? পৃথা, তোমাকে আমি কিছু বলি না বলে এই না যে তোমার যে কোনো ডিসিশন মেনে নিব। আগুন নিয়ে খেলো না, তুমি নিজে তো পুড়ে মরবে, সাথে আমাদেরও পুড়ে ছাড়খাড় করে দিবে। অনেক হয়েছে, এবার একটু থামো। পৃথা বাসার কয়েকদিনে না থাকায় সব চিঠি তার বাবা আর দাদির হাতে পড়েছে। ওই বাসা থেকে রিতার জোরালো আওয়াজ শোনা যাচ্ছে, সময় থাকতে শাসন না করলে এমনই হবে। মান সম্মান আর কিছুই রাখলো না। বেশ্যা পয়দা হয়েছে, মা তো কি, মেয়ে তার 3 গুণ হয়েছে। পৃথা ওর দাদির দিকে চাইলো ছলছল চোখে, কিন্তু দাদিও তার দিকে রাগি চোখে চেয়ে আছে। আরও অনেক শাসন গর্জন করে হাসান এবং তার মা বাহিরে চলে গেল। পৃথা সাথে সাথে দরজাটা বন্ধ করে দিল। রাগে কষ্টে চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল চোখ দিয়ে। এভাবে আরও 1.5 ঘন্টার বেশি সময় পার হয়ে গেল। না সে রুম থেকে বের হয়েছে, না দাদি তার কাছে এসেছে। এমন সময় আদিলের কল আসলো ওর ফোনে। সমস্ত রাগ ফোনে আদিলের উপর গিয়ে পড়ল। 2 হাতে চোখের পানি মুছে কল রিসিভ করতেই পৃথা আতকে উঠল। ওর সমস্ত কথা যেন হারিয়ে গেল। আদিল মোমবাতির আগুনের উপর হাত ধরে রেখেছে এবং হাতের কাটা অংশ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে মোমবাতির আশেপাশে। সুমধুর কণ্ঠে কথাগুলো কবিতার আকারে বলে উঠল আদিল। তারপর নাক টেনে টেনে বলল, আই লাভ ইউ পৃথা, কেন আমাকে কষ্ট দেন?
কথা বলে আদিলের রক্তাক্ত হাত আছড়ে পড়ল ফ্লোরে। আদিলের চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু ওর আগুনে পোড়া ও রক্তাক্ত হাত ঠিকই দেখা যাচ্ছে। আদিলের এমন অবস্থা দেখে পৃথার মন গলল না, বরং উল্টো সে একটা ধারালো ব্লেড এনে হাতের শিরার ওপরে ধরে দাঁতের দাঁত চেপে বলল, আদিল, তুমি যদি এসব না থামাও তাহলে এক্ষুনি আমি হাতের শিরা কেটে ফেলবো। 3 মিনিট সময় দিলাম, একদম ঠিকঠাক নিজেকে গুছিয়ে নাও, না হলে জানোই তো আমি কি করতে পারি।